চলো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সুন্দর একটা বিকেল শেয়ার করে নিই। ভিডিওতে থাকছে অন্ধ্রপ্রদেশের গ্রাম কেমন হয় আর কতটা সুন্দর সেটাই, আর তারই মাঝে সুন্দর একটা গোবিন্দর মন্দির, সেটাকে দর্শন করা। তার আগে চলো এই ব্যস্তময় ট্রাফিক জ্যামের শহরটাকে ছাড়াই। লেফট সাইড নিয়ে নিয়েছি, এবার এই রাস্তাটা ধরে যত সামনের দিকে যাব ততই গ্রামের দিকে পৌঁছাবো, আর আস্তে আস্তে যানজটগুলো কমতে থাকবে। সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করব আমার প্রথম অন্ধ্রপ্রদেশে এসে গ্রামে যাওয়া আর কিছু সুন্দর সুন্দর অভিজ্ঞতা শেয়ার করা। আমরা আমাদের এই ছোট্ট শহরটাকে ছেড়ে গ্রামের পথে রওনা হয়েছি 10 কিলোমিটার দূরে। ছোট্ট ছোট্ট দুটো গ্রাম পার হয়ে একটা গোবিন্দার মন্দির দর্শনে। গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে কত যে এরকম ছোট বড় মন্দির সামনে বাঁধে তার হিসাব নেই, আর এই মন্দিরগুলো দেখলেই মনের মধ্যে আলাদা রকম একটা শান্তি কাজ করে। অন্ধ্রপ্রদেশে সবুজে ঘেরা এই সুন্দর গ্রামটার মাঝে কিছু সুন্দর সুন্দর ঘর যেন আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে গ্রামের দৃশ্যটাকে। আর এই ঘরগুলো দেখলেও না মন প্রাণ শান্তিতে একদম জুড়িয়ে যায়। ঘরগুলো এক নজরেই যেন মনটা একদম কেড়ে নেয়। আস্তে আস্তে দেখেছো তো জঞ্জাট সব ছাড়িয়ে একদম সবুজে ঘেরা গ্রামের মাঝে ঢুকে পড়েছি। আসলে শহরটা ছাড়িয়েছি, এবার সামনে দুটো গ্রাম বাঁধবে, তারপরে মন্দির। এখানে তো 2 ফসলের ধান চাষ হয়, তাই 12 মাসে ওই 3 মাসের মতো এই ধান চাষের মাঠগুলো একটু ফাঁকা পড়ে থাকে। এই যে যে ছোট্ট নদীটা দেখছো, এটা কিন্তু নদী নয়, জানো তো, এটা মানুষেরই বানানো। আসলে এখানে ধান চাষ কোনো ছ্যালো বা মেশিনে দিয়ে জল দেওয়া হয় না। ধান চাষের সময় এখানে প্রজেক্টের জল আসে, একসঙ্গে জল ছাড়া হয় একটা টাইমে, তখন সেখানের থেকেই চাষিরা যতটুক তাদের জমিতে প্রয়োজন ঠিক ততটুকুই ওইখান থেকে জল নিয়ে ধান চাষ করে। আর অন্ধ্রপ্রদেশে ধানও জানো তো ব্যাপক সুন্দর হয়, মানে ধান দেখলেই না মনটা আলাদা রকম একটা শান্তি আনন্দ কাজ করে। যেহেতু গ্রামের মেয়ে, তাই ধান গাছ দেখেই তো ছোটোবেলা থেকে বড় হয়েছি। যে কোনো ফসল, সেটা নিজের হোক বা অন্যের, ফসলে একটু ভালো ধান দেখলে না আলাদা রকমের একটা শান্তি একটা আনন্দ কাজ করে। আর যেহেতু ওই 2 ফসলে চাষ হয়, তাই জানো তো এই ধানের মাঠগুলো এক এক সময় এক এক রকমভাবে সেজে ওঠে। এই এখন যেমন কিছুদিন আগেই ধান বসিয়েছে, এখন ধানগুলো বেশ পুরো সবুজে ভরে গেছে, আর কিছুদিন পরেই দেখবো ধান থেকে শীষ বেরিয়েছে। একটা জিনিস তোমরা খেয়াল করেছো, মাঠের জমির আল দিয়ে না বেশ কিছু নারকেল গাছ বসিয়েছে। এটাই অন্ধ্রপ্রদেশের গ্রামগুলোতে আরও সৌন্দর্য বাড়িয়ে দেয়। মাঠগুলো সবুজে ভরা, কৃষকেরা এখনও মাঠে কাজ করছে, আর তারই মাঝে দেখেছো তো পাখিগুলো কি সুন্দর বসে একদম সাদা হয়ে রয়েছে। আর আমার এই পাখি দুটোকে দেখো, ওই পাখি, খোলা আকাশ, মহিষ, গরু, এগুলো দেখে না ওদেরও যেন একটু উড়তে ইচ্ছা করে। ঠিক যতক্ষণ এই রাস্তাটা দিয়ে যাব ততক্ষণই দুজনে এইভাবেই হাতটা ছেড়ে দিয়ে এটা ওটা দেখাতে দেখাতে যাবে। আসলে ওদের এই খুশিগুলোর জন্যই বারবার আমরা এই রাস্তাটার দিকে আসি। দেখেছো তো কৃষকেরা বাড়ি ফেরার সময় হয়ে গেছে, এখন ওই 5টা 5:30টার মতো বাজে। বেশ অনেকক্ষণ ফাঁকা জায়গা দিয়ে শুধু ধান ক্ষেতের মাঝে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি একটা গ্রামে। আসলে এখানে গ্রামগুলো খুব একটা বেশি বড় হয় না। এখানে বেশ নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে। কিছুদিন আগেও দেখেছি একটা টালির ঘর ছিল। একটা সুন্দর মন্দির। গ্রামের মন্দিরগুলোতে সকালের দিকে প্রচুর লোক হয় আর সুন্দর সুন্দর গান চালায়, জানো তো, কিন্তু বিকেলের দিকে খুব একটা বেশি লোক হয় না, ওই সন্ধ্যার দিকে 2-1 জন হয়। যেতে যেতেই বর আমার গাড়ি থামিয়ে দিয়েছে, কারণ বর যাচ্ছে আর এতক্ষণ ফোন আসেনি, সেটারই অপেক্ষায় ছিলাম আমি। সেখানে কিছুক্ষণ কথা বলে নিয়ে আবার ছুটলাম। দেখেছো তো ওই দুপাশে কত সুন্দর একদম গ্রামের দৃশ্যে মহিষ পালছে, আর ওই যে উপরে বিল্ডিংয়ের খাঁচাগুলো দেখলে না, ওখানে কবুতরের বাসা বেঁধেছে। ওটা মানুষই বানিয়ে দিয়েছে। কি দারুণভাবে যে উড়ে উড়ে ভিতরে ঢুকছিল আর ডাকছিল, অনেক দিন ধরে কবুতরের ডাক শুনিনি। এই দেখো আবার গাড়িটা থামিয়ে দিল, আবার একটা ফোন এসেছে। এই হয় জানো তো। চলো প্রথম গ্রামটা ছাড়িয়ে গিয়েছি, এবার যাব দ্বিতীয় আর একটা গ্রামে, তারপরে মন্দিরটা। আর এই গ্রামে যাওয়ার সময় রাস্তাটা শুধু দেখো, এটা মুখে যতই বলবো, যতই প্রশংসা করব, ততই মনে হয় কম হয়ে যাবে। ছোট্ট সরু একটা রাস্তা, তার পাশেই রয়েছে তাল গাছ, নারকেল গাছ, আর দুপাশে শুধু দেখো এদিক ওদিক কোনো কিনারা পাওয়া যাচ্ছে না, শুধু ধান খেয়ে তার দূর থেকে শুধু নারকেল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। আর নারকেল গাছের মাঝ দিয়েই সূর্য মামা একটুখানি উকিঝুঁকি মার। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, মাঠে কিন্তু প্রচুর মহিলারা কাজ করছে। এখানে জানো তো মহিলারা ধান লাগায়,
পুরুষরা খুব একটা বেশি আমি ধান লাগাতে আজ পর্যন্ত দেখিনি, মহিলারাই বেশি ধান গাছটা লাগায়, যত্নটা সবাই নেয়, মহিলা পুরুষ উভয়ই। কিন্তু আর একটা জিনিস কি জানো তো, ধান গাছগুলো বসাতে না বাঙালিরা আসে। এখানে তেলুগুদের মুখ থেকেই শোনা, জানো তো, বাঙালিরা নাকি খুব ভালো ধান বসাতে পারে। আর ওরা ধানটা বসিয়ে গেলে ওরা শুধু যত্ন নিয়ে ধানটা ওঠানোর পালা, কিন্তু ধানগুলো না সত্যি ভীষণ ভালো হয়। এখানে ফসলগুলো সব ধরনের ফসলই বেশ ভালো হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবারও একটা গ্রাম পার করে ফেলেছি। তোমরা হয়তো এই গ্রাম পার হতে হতে একটা জিনিস খেয়াল করেছো, কোথাও কোনো টিনের ঘর দেখোনি। আসলে আমিও প্রথমেই অবাক হয়েছিলাম, কোথাও কোনো টিনের ঘর নেই, হয় টালির ঘর আর না হয় বিল্ডিং। কিন্তু এখানে কোনো টিনের ঘর নেই কোনো, সেটা আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে শুনে অ্যান্সারটা পাইনি। অনেকে টিনই চেনে না। তবে এখন কিছু কিছু জায়গায় ওই শহর এলাকার দিকেই আমি দেখছি টিন ব্যবহার হতে, সেগুলো কোথা থেকে পাচ্ছে সেটাও আমি জানি না। তবে সাউথ ইন্ডিয়ার যে কোনো জায়গায় গেলে পরে টিনের ব্যবহার কোনো কিছুতেই দেখা যায় না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি মন্দিরের কাছে। অনেকে বাড়ি ফিরছে মন্দির থেকে, আবার অনেকে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মন্দিরের যে এরিয়াটা না, এটা বেশ বড়। আর এই মন্দিরটা কিন্তু বেশ নামকরা আমাদের এখানে, জানো তো। আশেপাশের বেশ কয়েকটা গ্রাম জুড়ে এই মন্দিরে আসার বেশ একটা প্রচলন রয়েছে। অনেকের মুখেই শুনেছি এটা ছোট তিরুপতি, আসলে বড় তিরুপতি তো তিরুপতি, সেটা তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো। তিরুপতি যদি কেউ না যেতে পারে, আর সব সময় তো যাওয়াও সম্ভব হয় না, তাই এখানে একটুখানি জনসংখ্যা একটু বেশি হয়। যাদের সময় বা বিভিন্ন সমস্যার কারণে বড় তিরুপতি যেতে পারে না, তারাই ছোট তিরুপতি এসে গোবিন্দার দর্শনটা করে গোবিন্দার কাছে বলে যায়। আমরা গাড়িটা মন্দিরের সামনেটায় পার্ক করে রেখেছি, আর মন্দিরে ঢোকার জন্য এবার পিছন দিকে এসেছি। এখান থেকে কিছুটা হাঁটতে হবে, এখানেও নিয়ে এলে হতো গাড়িটা, কিন্তু এখানে আনলাম না, কারণ মন্দির তো বেরোবো আবার সামনের দিকটা দিয়ে, তখন আবার এতটা দূর হেঁটে আসতে হবে। মন্দিরে ঢোকার পথেই একজন সুন্দর করে সকলকে ফোঁটা দিয়ে দিচ্ছে। জানো তো, কিছু কিছু মন্দিরে যারা ফোঁটা দিয়ে দেয় তারা চেয়ে টাকা নেয়, যেমন বড় তিরুপতি মন্দিরে যখন আমরা দর্শনে যাই ডেকে ডেকে ফোঁটা দেয়, আর সেখানে বেশ মোটাসোটা একটা অ্যামাউন্ট ধরে। 10 টাকা 20 টাকা দিলে একদম মানে এত বাজে ব্যবহার করে না। দুবারই আমার সঙ্গে এরকম অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এখানে এনাকে টাকা দেওয়াতেই ইনি মানে হাত জোর করে বলছে, না না, আমি টাকার জন্য এটা করছি না, এটা এরকম ভুল করবেন না। আসলে কিছু কিছু জায়গায় মানুষ ভালো মন্দ মিলেই তো হয়, কিন্তু কিছু কিছু দৃশ্য দেখলে না মনের মধ্যে থাকা হাজার একটা জট খুলে যায়। আসলে ভালো জায়গায় যে সবসময় ভালো কিছু হবে, আর ছোটোখাটো জায়গায় বা যেখানে ভালো হওয়ার নেই সেখানে যে কোনো দিনই হবে না, সেটা কেউই কখনোই বলতে পারি না। মন্দিরের বাইরে থেকে পা ধুয়ে ফোঁটা লাগিয়ে ঢুকে পড়েছি মন্দিরে। এবার নারকেল ভাঙার পালা। আর আমরা জানো তো আমাদের বাড়ি থেকেই নারকেল কিনে কলা কিনে নিয়ে এসেছি, তাই এখানে এসে আর কিনতে হয়নি। এখানেও প্রচুর দোকান বসেছে, সেটা তো দেখতেই পেলে। কিন্তু ঢোকার সময় সকলে নারকেল ভাঙছে, ওই দেখে আমার ছেলে ওর বাবার হাত থেকে নারকেলটা নিয়ে ও আগেই ধরে রেখেছে, কারণ ও ভাঙবে। আর আজকাল দেখছি জানো তো, এই কাজগুলো ও করতে ভীষণ আনন্দ পায়। সকলে করে, ও সেটা আগে আগে করে, মানে ও এটা প্রমাণ করে আমি বড় হয়ে গেছি। আর যখন এই কাজগুলো করে না, ও তখন নিজে থেকেই বলে, মা আমি বড় হয়ে গেছি না। আর ওর বাবাও যখন এই ছোট্টখাটো কাজগুলো ওকে নিয়ে করে, তখন বেশ আনন্দ পায়। দেখো, নারকেলটা তোর বাবার সঙ্গে ভেঙেছে, আর ঠাকুরের কাছে কলা না দিতে দিতেই ছেলে মেয়ে দুজনের হামলা। চলো এবারে দুজন কলা খেতে খেতে আর বাকি যে দুটো পড়ে রয়েছে সে দুটো ঠাকুরকে দেবো, আর নারকেলটা। যাওয়ার পথে মোটামুটি ফাঁকাই থাকলে ভিতরে গিয়ে দেখলাম প্রচুর ভিড় আছে। আর এটাকে দেখো, বাদরের মতো ঝুলছে এখানে, কারণ সামনেটায় তো ভিড় রয়েছে। যখন একটু ফাঁকা পাচ্ছে তখনই আবার বাদরের মতো লাফ দিয়ে দিয়ে ঢুকছে। আর ঠাকুরকে যে দক্ষিণাটা আমরা দিচ্ছি সেটা ওর হাত দিয়েই আমরা সব সময় দিই, সেটা ছোট্টবেলা থেকেই। আর এটা দিলে ও বেশ নিজেকে একটু প্রাউড ফিল করে দেখি। দেওয়া হয়ে গেলেই সঙ্গে সঙ্গে বলে, মা ঠাকুরকে দিয়ে দিয়েছি। চলো, ঠাকুরের দর্শন তো হয়ে গেল। এবার বাইরেটা চলে এসেছি। মন্দিরের বাইরেটা নয়, এটা মন্দিরের পিছন দিকটা, ভিতরে। এখানে একটুখানি বসবো, তারপরে বাইরে গিয়ে প্রসাদ কিনে বাড়ির দিকে রওনা দেব। ছেলে তো আর বসবে না, ও এবার খুঁটে খুঁটে দেখবে কোথায় কি আছে। আর ইনি তো এই কলাটা নিয়েই পড়ে আছে। এখানে একটু বসে এই দেখো
পিছন দিকটা দেখে মন্দিরটা ঠিক এরকম দেখতে। আর তারই মাঝে যে গোবিন্দাকে দেখলে, আসলে মন্দিরের ভিতরে তো খুব একটা ক্যামেরা অ্যালাউ নয়, আর প্রচুর ভিড় থাকাতে খুব একটা ভালো তোমাদেরকে দেখাতে পারিনি। যতটুকু দেখাতে পেরেছি ঠিক ততটুকুই দেখালাম। আমরা দুজনে একটু স্থির হয়ে বসলেও এই দুজন তো আর স্থির হয়ে বসলো না, তাই মন্দিরের ভিতরটায় খুব বেশি সময় না বসে বাইরেটা এসে একটুখানি লাড্ডু কিনে নিলাম। লাড্ডু কেনার পরে ওর বাবা একটা লাড্ডু ভেঙে ওর মুখে দেওয়াতে রেগে মেগে ওর বাবার হাত থেকে কেড়ে নিয়েছে, কারণ ওর একটা আস্ত লাড্ডু লাগবে, ভাঙা লাড্ডুতে হবে না। সেটা নিয়ে ওই দেখো পণ্ডিত একা একা খাচ্ছে, আর একটা ছিল সেটা আমরা তিনজনে ভাগ করে খেলাম। চলো এবার মন্দিরের বাইরে দিয়ে একটুখানি মেলার মতো বসেছে, সেখানে ঘুরে ফিরে বাড়ির দিকে রওনা দেব। আর এই দেখো মন্দিরের সামনেটা বেরোনোর পথে সাইডে প্রচুর মানুষ কিছু ঘর বানিয়ে রেখেছে। এই ছোট্ট ছোট্ট ইট পাথরগুলো ভাঙা ভাঙা যে একটার উপর একটা রয়েছে, এখানকার মানুষের বিশ্বাস ঠাকুরের বাড়ি যদি এরকম নিজের মনস্কামনা রেখে এই ঘর বানানো যায় তাহলে নাকি খুব তাড়াতাড়ি সম্ভব, যাদের ঘর বাড়ি নেই তাদের একটা ঘর বাড়ি হয়। সেখানে প্রচুর লোক এরকম ঠাকুরের উপর আস্থা রেখে বানিয়ে রেখে গেছে। ওই যে বললাম একটু মেলার মতো বসেছে, আর এখান থেকে ছেলে কিছু না কিনে যদি বাড়ি যায় তাহলে এটা মানে অসম্ভব একটা কাহিনী হয়ে যাবে। তাই একটা বাঁশি কিনে নিয়েছে, আজকে যাওয়ার পথে আর ওর বাবাকে কষ্ট করে গাড়িতে হর্ন দিতে হবে না। এটা দিয়ে হর্ন দিতে দিতে বাড়ির দিকে রওনা দেব। আর সুন্দর একটা নার্সারি বসেছে, সেখানে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু গাছের যা দাম না শুনেই দৌড়ে পালালাম। চলো এবার বাড়ির পথে রওনা হই।